আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। নিয়মিতভাবে ঠিক সময়ে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আমরা এসে যাই আপনাদের প্রশ্নের উত্তর, সঠিক পরামর্শ, সঠিক গাইডেন্স পাওয়ার জন্য আপনাদের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো নিয়ে আমাদের আসা। নির্ধারিত টাইমিং এর ভিতরে যেহেতু প্রোগ্রামগুলো থাকে, তাই জন্য এক এক দিন এক একটা টপিক নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা থাকে না। ইচ্ছা থাকে অনেক ব্যক্তির প্রশ্নের উত্তর স্বরূপ একই প্রোগ্রামে বিভিন্ন প্রসঙ্গের উপরে আলোচনা করতে থাকা। আর সেই কারণে আমরা সেই বিষয়গুলোকেই বাছাই করি যেগুলো মানুষের জানার আগ্রহ অনেক বেশি, যেগুলো নিয়ে মানুষ বারবার প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তর স্বরূপই আলোচনা করা হয় এই প্রোগ্রামগুলোতে, এই টপিকগুলোকে নিয়ে। চলুন, যিনি আলোচনা করে এই বিষয়ে আপনাদেরকে উত্তর দিয়ে গাইডেন্স দেবেন তাকে আমরা স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকে প্রোগ্রামে এগোচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা, বহু আমাদের দর্শক বন্ধু রয়েছেন, হয়তো তারা কিংবা তাদের আপনজনদের মধ্যে অনেকেই বা পরিচিত, যারা হয়তো কোনো না কোনো কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক তাদেরকে দেশের বাইরে যেতেই হচ্ছে। কিন্তু জেনারেলি সবার তো সেটা হয় না, কিছু থাকে যাদের এই সুযোগটা আসে বা যারা যাচ্ছেন। তাহলে চলুন আজ আমরা জানি যে হাত থেকে কিভাবে জানা যেতে পারে যে কারুর বিদেশ যোগ রয়েছে কিনা। দাদা, এই বিষয়ে যদি কিছু বলেন। প্রথমত এক যোগ আছে কিনা এটা জানা দরকার। তার যোগটা কি করে ইউটিলাইজ করবো? অনেক সময় বিদেশে গিয়ে বিপদে হয়। যোগ আর শুভ যোগ এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা। ঠিক। বহু মানুষকে দেখেছি বাইরে গিয়ে, আমরা কেন বলি যে বাইরে যাবেন না, আবার কাউকে বলি যে আপনি বাইরে যান, আপনার এইখান থেকে বাইরে গেলে উন্নতি হবে। এই যে বলি উন্নতি হবে মানে ভালো হবে, আর যার বিপদ হতে সে বুঝতে পারছে না। কিন্তু দুটো লোকই যাচ্ছে, একজন সাকসেস হয়ে ফিরছে, একজন সাকসেস হয়ে ফিরতে পারছে না। বহু রয়েছে, হায়ার স্টাডি করতে MBA পড়তে পাঠিয়েছি, MBA করার নাম করে কি বিয়ে করে বাড়ি ফিরেছে। হ্যাঁ, হাসলে ওই কথাটা যেহেতু গায়ে গায়ে বলে তোমাদের মনে হচ্ছে, এগুলো তো মা বাবাদেরই কথা। বুঝতে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ছেলেকে MBA করতে পারলাম, সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি ফিরল। এখন সব ঘরে একটা করে সন্তান, খুব রেয়ার রয়েছে দুটো সন্তান, ম্যাক্সিমাম একটা করে সন্তান। কী বলবো রিগুদা, ওর লাইফটা নষ্ট হবে। তাহলে এটা যদি প্রপার গাইডেন্সটা আগে পেতো, আমার কাছে আসতে প্রথমেই বলতাম একে বাইরে পাঠাবেন না, কারণ নিশ্চয়ই দ্বাদশ তো নেগেটিভ রয়েছে, কারণ ছকে যেরকম দ্বাদশটা নেগেটিভ স্টার, তাই হাতেও যোগ রয়েছে, কিন্তু যোগটা পজিটিভ না নেগেটিভ এটা বুঝতে হবে। তারপরে বাইরে যাওয়ার ডিসাইড করবো কি করবো না। আপনি যে কোনো সমস্যায় পড়লে কাছাকাছি থাকলে যতটা তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন, আপনাকে রেস্কিউ করতে পারবে, দূরে থাকলে পারবেন। ঠিক দূরে সবটাতেই অসুবিধা, কিন্তু যদি না তার পজিটিভ সাইন থাকে। ঠিক সেটা লগ্ন থেকে, যেমন দ্বাদশ থেকে বিদেশ যাত্রা যোগ, দ্বাদশ থেকে লেট সাকসেস, দ্বাদশ থেকে ব্যয়, এইগুলো কাউন্ট হয়। যেমন দ্বাদশপতি যদি ভালো থাকে তাহলে তার ব্যয় হবে না। আয়পতি যদি ভালো থাকে, আয় হচ্ছে সোর্স অফ ইনকাম, আর ব্যয় হচ্ছে কতটা তার পরিমাণ ব্যয় হবে। বহু আছে আয়ের থেকে ব্যয় বেশি, দ্বাদশপতি খারাপ থাকলে ব্যয় বেশি। দ্বাদশপতি খারাপ থাকলে বিদেশে গিয়ে দুর্ঘটনা ঘটবে। দ্বাদশপতি গেলে বাইরে থেকে কোনো রোজগারই করতে পারবেন না, কারণ সোর্স অফ ইনকাম। তাই একাদশপতির সঙ্গে যদি দ্বাদশপতির সম্পর্ক থাকে, তবেই তো সোর্স অফ ইনকামের ইন্ডিকেশনটা বিদেশে থাকবে বা বাইরে থাকবে। কখন হয় দ্বাদশপতি একাদশে, একাদশপতি বাইরে, তার আর্থিক ইমপ্রুভমেন্টটাই তার বাইরে গেলে হবে। এ বিষয়ে অর্থ ইমপ্রুভমেন্টটা হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। কর্মটা দুটো ভাগে বিভক্ত, একটা চাকরি সূত্র, একটা ব্যবসায়ী সূত্র। তা চাকরি সূত্র যদি দেখি তাহলে আমি দশমপতিকে দেখব, ব্যবসায়িক সূত্র থেকে সপ্তমপতিকে দেখব। সপ্তমপতির সঙ্গে দ্বাদশপতির কী কানেকশন রয়েছে, আর দশমপতির সঙ্গে দ্বাদশপতির কী কানেকশন আছে, এগুলো যদি ইন্টারচেঞ্জ হয়ে মিত্র হয়, তাহলে বাইরে থেকে গিয়ে আমার ব্যবসায়, বাইরে থেকে গিয়ে আমার চাকরি জীবনের উন্নতি লাভ করব। কিন্তু এইগুলোই যদি খারাপ জায়গায় থাকে, দ্বাদশ স্থানটা এমনি নেগেটিভ স্থান, কিন্তু সেখান থেকেও পজিটিভ রেজাল্ট পায় যদি সেটা পজিটিভ গ্রোথ থাকে। আসুন হাতেও চলে আসি। যেমন ছকে দ্বাদশ বললাম, ছকে বললাম যে সপ্তমপতি দশমপতি, হাতের মধ্যে তো পতি হয় না, গ্রহগত স্ট্রেংথ আর ভাগ্যরেখার গতি। প্রথম জেনে নিতে হবে ভাগ্যরেখা মূলত আমাদের তিনটেভাবে উঠতে পারে। এর আগে বলেছি, একটা মণিবন্ধ্র থেকে, একটা চাঁদের দিক থেকে, একটা হচ্ছে আয়ুরেখা থেকে। আপনি হাতটা খুলে দেখুন আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠেছে কিনা। আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে সেটা সব থেকে স্টেডি, সেটা বলবান। কারোর তিনটে ভাগ্যরেখা থাকে না, একটাই ভাগ্যরেখা থাকে ওই জায়গা থেকে।
কারো কারো বেশিরভাগ লোকে তো মণিবন্ধ থেকে, মণিবন্ধ আর চাঁদের ক্ষেত্র থেকে ভাগ্য রেখে উঠলে প্রচুর কষ্ট করতে হয়। এই যে আমরা খেটে খা মেহনতি মানুষ বলি, অ্যাটলিস্ট আপনারা না, আপনারা ঠিক আছে, ওই একদম ম্যাক্সিমাম মণিবন্ধ আর চাঁদের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা। এবার মণিবন্ধ থেকে চাঁদের ক্ষেত্রটা তবু একটু স্টেডি, আর সব থেকে বেশি স্টেডি মানে বলবান হচ্ছে আয়ু রেখা থেকে। এবার একাধিক ভাগ্য রেখা, তারপরে তার একাধিক কর্মের মধ্যে দিয়ে ভাগ্য পরিবর্তন ঘটে। কিন্তু একাধিক কর্মের মধ্যে তো ঠিক না, কিন্তু আপনি জানেন না আপনি কী করে, এখন না জ্যোতিষ পরামর্শ পাচ্ছেন বলে ওই বছর বয়সে আপনি এই করুন, কি ওই বছর বয়সে গিয়ে আপনি এই ধরনের সাবজেক্টে করে এই সূত্রে এখানে যান, এই ইন্ডিকেটগুলো করা হচ্ছে। কিন্তু আমাদের সময় তো এসব ছিল না, কিন্তু নানা রকম কাজ করতে করতে একটাতে ক্লিক করে গেছে, আর কেউ দেখবেন একটা ধরেছে তার থেকে ক্লিক করেছে। তাহলে এই যে বেশি ওভারঅল মানুষ অনেক কিছু করতে করতে একটা জায়গায় ক্লিক করে গেছে, দ্যাট ইজ একাধিক ভাগ্যরেখা। তো একাধিক ভাগ্যরেখা থাকা ওভারঅল ভালো না, একটা থাকলে তার রূপ, তার প্রবণতা, তার টেন্ডেন্সিটা একই থাকে। সেই ভাগ্যরেখা উঠবে যেটাও আলাদা, সে শেষ হবে আলাদা আলাদা। তিনটে ভাগ্যরেখা তো যেমন উঠবে আলাদা আলাদা থেকে, সে শেষ হবে তো এক জায়গায়, কোনটা শনি রবির দিকে, কোনটা শনি বৃহস্পতির দিকে, কোনটা সরাসরি শনির দিকে যাবে, থাকবে না। কখনো আবার শনি রবি বুধের প্রবণতা থাকবে। যে দিক থেকে ভাগ্যরেখাগুলো যেন একাধিকবার উৎপন্ন হতে পারে, একাধিকবারই ছড়াতে পারে। তো একাধিক ছড়িয়ে যাওয়া ভাগ্যরেখা ভালো না। কারণ কোনো যেমন অনেকে আছে সব কর্মটা কাজটাই অল্প অল্প দিন করেছে, এরকম বহু মানুষ আমরা, সেই ব্যবসায়ী বলুন, প্রফেশনে বলুন, কোনো চাকরি দীর্ঘদিন করতে পারছে না, তার জীবন 25 বছর চাকরি জীবনে চলে গেল, আর ভিগুদা বলে না 2 বছর 4 বছর পর কোনো জায়গায় টিকতেই পারি না, এরকম কথাটা অনেকে বলে। যাদের কর্মজীবনের স্থায়িত্বটা হয় না, ঘন ঘন পরিবর্তন হয়ে থাকে, ঘন ঘন পরিবর্তন হলে তো অভিজ্ঞতা তৈরি হবে না। আপনি বিরাট টাকা কখনো কোনো কোম্পানিকে ডিমান্ড করতে পারবেন না, আপনার অভিজ্ঞতাটাই তৈরি হয়নি। আপনি সব কোম্পানি 2-4 বছর করে আপনি ছিলেন, সেখানে উন্নতিটাও হয় না। তো এই ঘন ঘন পরিবর্তনটা নেগেটিভ প্রভাব। তার পজিটিভ প্রভাব যে চাকরি জীবনে আপনি 25 বছরে 5টা চাকরি চেঞ্জ করেছে, কিন্তু এমন একটা চাকরি শেষ জীবনে পেয়েছেন ওটা আপনার লাইফস্টাইল বদলে দিয়েছে, সেটা প্রোগ্রেস, সেটা উন্নতি। কিন্তু সারা জীবনে চাকরি করেছেন, এমন একটা চাকরি আসতে পেলে সেই চাকরিটা ডিমোশন হয়ে গেল শেষ জীবনে, সেটা তো ঠিক না, সেটা নেগেটিভ প্রভাব। ঠিক হাতের ভাগ্যরেখার উপর নির্ভর করে ভাগ্যের গতিটা কোথায় যাচ্ছে। এবার মঙ্গলের দিকে যদি যায়, ভাগ্যরেখা মঙ্গল কেন্দ্রিক কখনোই শুভ না। তাহলে বাইরে যাওয়াও ভালো না, আগুন জল বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে, বাইরে গিয়ে বিপদগামী জীবনযাপন করবেন, কখনোই ভালো না। আবার ভাগ্যের প্রবণতা শনির দিকে থাকা, ডাইরেক্ট শনির দিকে, যদি মণিবন্ধ থেকে ডাইরেক্ট শনির দিকে হয় সব থেকে ভালো। কিন্তু আপনার মণিবন্ধ থেকে গিয়ে তো শনির দিকে যাবে না, ও তো বৃহস্পতির দিকেও টান নিতে পারে। শুধু বৃহস্পতি হলে একরকম ফল, শুধু শনি হলে একরকম ফল, শুধু রবির দিকে হলে একরকম ফল। শনি রবি, শনি বৃহস্পতি, রবি বুধ, এইগুলো ডিফিকাল্ট। তখন না সেও ডিসাইড করে উঠতে পারে না আমি কী করবো, এখানে থাকবো না ওখানে থাকবো। যখন বাইরে থাকছেন অনেকের মনে হয় বাড়ি ফিরে যাই, ভালো লাগছে না, এখন ভেবেছিলাম একটা করতে এসেছি, দেখছি সেরকম কিছু হচ্ছে না, ফিরে যায়। আবার এখানে 2-5 বছর থাকার তখন মনে হচ্ছে ভালো লাগছে না, আবার আমি বাইরে যাই, এরকম বহু দেখবেন। তাদের ভাগ্যরেখাগুলোর গতি শেষগুলো ওরকমভাবে হয়। উৎপন্ন যেরকম নানা একাধিক দিক থেকে হতে পারে, শেষটাও আলাদা আলাদা, কারণ প্রত্যেকটা হাতগুলোর সব নেচারগুলো আলাদা হবে, এবার হাতের রং আলাদা হয়, হাতের রেখার নেচার আলাদা হয়। তো এই 5টা রেখার মধ্যে ভাগ্যরেখার গুরুত্ব, ভাগ্যটা আপনাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কে বলতে পারে, জ্যোতিষ বলতে পারে, আপনি তো নিজে নিজে দেখবেন না। যেমন নুন হলুদ এই দিলে রান্না ভালো হয়, সে তো আমিও জানি, কিন্তু আমি কি রান্না করতে পারবো? শোনা একটা আর নিজে করা এক জিনিস, আকাশ পাতাল তফাৎ। তো একটা লোক 40 বছর ধরে রান্না করছে, সেই তত সুন্দর করে করতে পারবে, আমাকে বলে দিলে আমি রান্না করি তো সেরকম আমি বুঝাচ্ছি। এবার আপনি রেখাটা কীভাবে উঠেছে, মণিবন্ধ কাকে বলে, মণিবন্ধের দিকে কোনো একাধিক রেখা কেটে গেছে, চুলের গোড়া যেরকম ফাটে, রেখার গোড়াও ফাটে। আমরা আগে বুঝতাম, পরে বুঝতাম না, চুলে দেখবেন আগা ফাটে, ওই জন্য আমরা চুলের আগাগুলোকে কেটে দিই। এমনি তো টাক পড়ে গেছে, ছেড়ে দিন, এখন তো আগা মাথা কিছুই ফাটবে, সবই ফেটে গেছে অলরেডি। কিন্তু বক্তব্য হচ্ছে সেরকম ভাগ্যরেখার কারণ দেখবেন লেজ থাকে, উৎপন্নতার লেজ থাকে, শেষের দিকটা ভাগ্যরেখার ভাগ হয়। ফেটে যাওয়ার যেমন আমরা কাঁচি দিয়ে চুলটা কেটে দিই, কিন্তু ভাগ্যরেখা তো কাটতে পারবে না। তখন সেইগুলোকে প্রতিকার করা, যাতে কোথাও গেলে, কর্মসূত্রে হোক, বিবাহ ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় গিয়ে বাইরে গিয়ে কোনো বিপদে না পড়ে, এটা হচ্ছে তার সলিউশন। তাহলে যদি আপনাদের কারুর এই ধরনের
এখন যদি এরকম থাকে যে যারা বাইরে যাবেন বলে ভাবনা চিন্তা করছেন, প্রথম কাজ যেটা সেটা হলো একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে নেওয়া। শ্রী ভৃগু আনন্দী কিন্তু সব সময় আপনাদেরকে বলেছেন যে আপনার যদি হরোস্কোপে থাকে যাওয়া তাহলে ডেফিনেটলি যাবেন, তবে একবার দেখিয়ে নিলে সেটা আপনার জন্য অনেক বেশি আপনাকে সাহায্য করবে যে আপনি ঠিক ঠিক রাস্তা ধরেছেন তো, আপনার ট্র্যাকটা ঠিক আছে তো, আপনি যে টাকাটা এখানে খরচা করছেন সেটা ঠিক আছে তো, আপনি যে পথে হাঁটছেন সেই পথটা ঠিক আছে তো। তো যাবতীয় বিষয়গুলোর জন্য অভিজ্ঞতার এবং গাইডেন্স দুটোই প্রয়োজন, এবং তার জন্যই দরকার দর্শক বন্ধু আপনাদের উপযুক্তভাবে নিজেদের যোগাযোগ করার চেষ্টা। এই উদ্যোগী যখন আপনারা নিজেরা হবেন তখনই কিন্তু আপনার বাড়িতে গিয়ে তো উনি আপনার বাড়ি চেনেন না, যেতে পারবেন না, কিন্তু যারা অনুষ্ঠান দেখছেন তারা তো টেলিভিশনের পর্দাতে দেখতেই পাচ্ছেন সমস্ত ইনফরমেশনগুলো যাচ্ছে, কোথায় চেম্বার, কোনটা না বুকিং নাম্বার, সবটা কোন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা সেখানেও ওনার সঙ্গে ওনার প্রোগ্রাম দেখতে পারবেন, ওনার সঙ্গে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন, সবটা যাচ্ছে। তাহলে আপনাদের কাছে ব্যাপারটা কতটা ইজি। এখান থেকে উনি বসে যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা যারা আপনারা শুনছেন, যখন আপনারা ব্যক্তিগতভাবে পৌঁছবেন তখন সেটা আপনাদেরকে আরো বেশি সাহায্য করতে পারবেন উনি, যে যেটা এতদিন শুনছিলেন এবার আপনার ক্ষেত্রে কোনটা কাজে কি আসছে, কি করা দরকার সেটা তখন আপনি জানতে পারবেন। তার জন্য কন্ট্যাক্ট করতে হলে 9830143766 নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে অনলাইন পরিষেবাটা চান, অনলাইন গাইডেন্স চান, তাহলে এই নাম্বারে সেটা জানালে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেই নাম্বারে আপনার নিজের নাম, নিজের জিজ্ঞাসা, নিজের বার্থ ডেটা, আপনার দুহাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক সেটা অনলাইন যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন সেটার 48 ঘন্টার ভিতর আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা রিপ্লাই সেটা পাবেন। আর যদি চেম্বার মনে করেন যে চেম্বারে যোগাযোগ করবেন তাহলে সেটাও করতে পারেন। চেম্বারের জন্য আপনারা বুকিং করবেন, বুকিং করে প্রত্যেক বুধবার রাসবিহারী, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায় আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় চেম্বারে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। আপনারা লাইভ যেমন টিভিতে দেখার সুযোগ পান, একইভাবে কিন্তু আপনারা ইউটিউব, তার শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলেও কিন্তু তিনি লাইভ প্রোগ্রাম করেন। সেটা প্রত্যেক সপ্তাহে, বিশেষ করে সপ্তাহে 2 দিন, যার মধ্যে অন্যতম রবিবার দিন রাত 9টার সময় কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাবেন সেই লাইভ দেখার, লাইভে নিজের প্রশ্নের উত্তর পাওয়ার। কি করবেন না করবেন পুরোটা জানান। আজকে আমরা যে বিষয়গুলোর মধ্যে দিয়ে জানলাম যে বিদেশে গিয়ে এই বিদেশ যোগের ব্যাপারে, কর্মসূচি যেভাবেই হোক বিদেশ যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমেই বলেছি, যার মধ্যে একটি বিষয় থাকে যে বিয়ের পর আমার আর্থিক উন্নতি কি বাড়বে, এই বিষয় নিয়েও কিন্তু মানুষের মনে প্রচুর জিজ্ঞাসা। নারী হোক পুরুষ হোক, আমার বিয়ের পর, আমার বিবাহের পর আমি কি বিপুল পরিমাণ আর্থিক উন্নতি আমি করতে পারবো? চলুন তাহলে এই বিষয়ে কিছুটা জানা যাক। তিনি কি বলছেন দাদা? হ্যাঁ, প্রথমত এই বিষয়ে বলিনি, এইটার মধ্যে দুটো জিনিস আছে। ধরো তুমি চিন্তা করলে বা আমি বিচার করলাম বিয়ের পর উন্নতি হবে কি হবে না, তার ছকেই থাকে যে বিয়ের পর আপনার উন্নতি হবে কি হবে না। কিন্তু কোনো মানুষ সেটা অ্যাকসেপ্ট করতে চায় না। কোন অ্যাঙ্গেলে বলি, এখন যতই আমরা উচ্চশিক্ষা অধ্যয়ন করে থাকি, যা খুশি হয়ে থাকি, ধরুন আপনার একটা ছেলে আছে, ছেলের বিয়ে দেবেন, যেই হবে আপনার বৌমা, আবার পাশে একটা আপনার মেয়ে রয়েছে, আপনি যখন বিয়ে দেবেন সে হবে আপনার জামাই। ক্লিয়ার? এবার ছেলের দেখলেন, ছেলের ছকটার মধ্যেই কিন্তু যে বিয়ের পর তার যে ডিমোশন হবে, কেন বিচার করাতে বলি, এটা থেকেই কারণটা আসবে যে আপনি জানেন না, আপনি মেয়েরও বিয়ে দিচ্ছেন যে জামাই হবে, ছেলেরও বিয়ে দিচ্ছেন যে বৌমা হবে, দুটো কিন্তু বেসিক দুটোরই বিয়ে দিচ্ছেন। যখন আপনার ছেলের ডিমোশন হলো, যে বিয়ের পর উন্নতি হলো না, আপনি ওই বৌমাকে বলেন তুমি আসার পর আমার মেয়ের ছেলের জীবন নষ্ট হয়েছে, কিন্তু অনুরূপভাবে আপনার মেয়ে ওই ছেলেটার জীবনে গিয়ে তো সেম হতে পারে না? সেখানে দেখবেন আপনি খুব দুঃখ দায়িত্বতা, আপনি মেয়ের মা খুব সফট কর্নার, আর ছেলের মার অনেক আশা, অনেক লাগা ভালোবাসা। একই মা, একটা ছেলে একটা মেয়ে, ছেলের ক্ষেত্রে একটা সাইকোলজি, মেয়ের ক্ষেত্রে একটা সাইকোলজি। এতে তো আপনার সাইকোলজি আমাদের সাইকোলজি থাক, তার ভাগ্যটাই গুরুত্ব দেবো। যদি সত্যি করে তার বিয়ের পর ডিমোশন হওয়ার থাকে, তার ডিমোশন হতে পারে ছকটা আগে দেখিয়ে নিন, তা সেই জায়গাটা ঠিক করে ছক বিচার করে বিয়ে দেন। কারণ ধরুন আপনি কাউকে বিয়ে করবেন, আপনার বিয়ের আইডিয়াল টাইম 2026 কি 25 কি 2024 এই বছর, কাউকে কোনো একটা পাত্রীকে বিয়ে করছে, তা সেই পাত্রীর রাশিগুলোর কেন বিচার করতে পারে? তা দেখা গেল আপনার যদি ডিমোশন হওয়ার থাকে, তা সেই পাত্রী এসে আপনার জীবনে পড়বে। বাই নেচার এটা রোগ সারে না কোনো দিন। আমরা কেন বিচার করতে বলি? এবার যখন আপনি বিচারটা করলেন না, ইমোশনে বিয়ে দিলেন,
পরে বললেন যে এই বৌমা ঠিক না, বৌমার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হলো। আমার ছেলে গড়গড় গড়গড় এগোচ্ছিল, এই গাড়ি বাড়ি বিশেষ সময় যেদিন থেকে বউ ঢুকেছে আমার 2-5 বছরের মধ্যে আমার ছেলের সর্বশান্ত হয়ে গেছে। আপনি কথাটা একটা অ্যাঙ্গেল ঠিক বলছেন, কিন্তু একটা ভুল বলছেন যে বৌমার জন্য হয়নি, আপনার সন্তানের জন্যই হয়েছে। তাহলে আপনার সন্তান যদি অ্যাওয়ারনেসটা থাকতো বা আমাদের অ্যাওয়ারনেসটা থাকতো গার্জেন হিসাবে, তাহলে সন্তানের প্রতিকার করতাম। যে স্থানটা ড্যামেজ আছে, যে বিয়ে করলে, বিয়ে কোথা থেকে ধরা হয়? সপ্তম। আর শ্বশুরবাড়ি কোথা, বাপের বাড়ি শ্বশুরবাড়ি, মানে একজনের বাপের বাড়ি যেটা সেটা অন্য শ্বশুরবাড়ি, 4th হাউস, 5th 10th হাউস, এই 3টে কানেকশন কোথায় কীভাবে আছে? না, দেখলাম খারাপ আছে, যে সপ্তম হাউস খারাপ কি দশম হাউস খারাপ রয়েছে। কারণ এটা আমাকে ধনস্থানে এফেক্ট করে। ধন মানে দ্বিতীয়। কবে পড়বে? বিয়ের পর। বিবাহ করার গ্রহটাকে দেখে নিতে হবে। আর বিয়ের পর তো উন্নতিও হতে পারত, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। কিন্তু যখন অবনতি হবে তখন যত সেই বৌমার। তাহলে আমার সন্তান যদি ভাগ্যে না থাকে, তাহলে ওরকম একটা মেয়ে আমার জীবনে, আমার সন্তানের জীবনে আসবে কী করে? বুঝতে পারছি কথাটা? এইটা বোঝার চেষ্টা করবেন। ওই জন্য জটক বিচার ছেলের ক্ষেত্রে যেরকম গুরুত্ব, মেয়ের ক্ষেত্রেও জটক বিচার শুধু সংসার করানোর জন্য দেওয়া হয় না, অনেক কিছু। মানুষের প্রশ্নগুলো থাকে না তো, আজও প্রশ্ন তুললে হলে আমি ক্লারিফিকেশন করতে পারছি। সবাই জানে বিয়ে করলে গাড়ি বাড়ি বিয়ে সম্পত্তি সবাই এমনি এমনি হয়ে যায়, কোনোদিন হয় না। ওরও কানেকশন থাকে। কেউ কেউ দেখেছেন কিছুই ছিল না তার, যখন ছেলেটা মেয়েটাকে বিয়ে করেছে, না ছেলেটার কিছু ছিল না মেয়েটার কিছু ছিল। আর মেয়েটার কিছু ছিল এটা আশা করেই না সাধারণত, কারণ মেয়ে কিছু, এখন না ওয়ার্কিং লেডিগুলো হয়েছে, তখন তো হাউস ওয়াইফই বেশি ছিল। দেখুন আস্তে আস্তে সেই দাদার লাইফস্টাইল বদলে গেছে সেই দিদিটা আসার পর। আবার এখন চাকরি দেখে, ব্যবসা দেখে, অমুক দেখে বিয়ে দিয়েছে, 2-5 বছর পর দেখা তার চাকরিতে চলে গেছে। সে 1 কোটি টাকা তার লোন নিয়ে বসে আছে, কেউ 50 লাখ টাকা লোন নিয়ে বসে আছে। এরকম তো বহু ক্লায়েন্ট আসছে। বিশ্বে এক এক সময় এক এক রকম ভাগ্য বিপর্যয় ঘটছে, রাষ্ট্র সাপেক্ষ বলি। আরও কত না দুর্দিন দেখতে হবে পৃথিবীর যে এখন মানচিত্রের যে অবস্থা, অ্যাজ পার রাষ্ট্র সাপেক্ষ। অথচ ওই চাকরিকে ভরসা করেই আপনি একটা গাড়ি নিয়েছেন, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, বাড়ি কিনেছেন নিজের ক্ষমতা অনুসারে। যদি 50,000 মাইনা হয় একরকম, যদি 5 লাখ মাইনা হয় তাহলে একরকমভাবে সাজিয়েছেন। যদি চাকরিটা না থাকলে যে 50,000-এর যা ভ্যালু, আপনার 5 কোটি টাকা 5 লাখ টাকার ভ্যালু একই, আপনার সমস্তটা টেনে নেবে, কারণ আপনি আর রিসেস মেনটেন করতে পারছেন না। তা সেই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে না? সেই জায়গাটা আমার নেই তো, সেই দিনটা আমার কোনো দিন আসবে না তো। আমরা সবসময় বইয়ের ওপর দোষ, আর দোষ দিলে রিলিফ হবে না। শুনুন, এটাও তুমিও মেয়ে তো, তোমার বোঝার দরকার। কেন বলছি তোমাকে, বলছি মানে আর 5টা বন্ধুদের জন্য বলছি আমি। ধর দোষ দিলাম, তুমি আসার পর আমার জীবন শেষ হয়ে গেল, দোষ গুণের জায়গায় ধর দোষ দিলাম, আমার কি রাতাদের লাইফস্টাইলটা বদলাবে? তাহলে তার থেকে আমার সুপর্ণাকে না নিয়ে একটা রমলাকে বিয়ে করলে ভালো হতো। রমলাকে না নিলে কমলাকে বিয়ে, কেউ না কেউ তো এই ছেলেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কখন অ্যাপ্রোপ্রিয়েট আসতে বলো যোগাযোগগুলো? যখন প্রতিকার করতো। প্রতিকার না থাকলে না ওই ড্যামেজ লুকিয়ে আসে, যেটা আমরা জটক বিচারে বলি যে আপনার হাজব্যান্ড বিয়ে হবে, পত্নী বিয়ে হবে, তো ছকেই থাকে, নাহলে আসবে কি করে? এমনি এমনি এসে হয়ে যাবে? আপনার জীবনে সেটা মেয়ে মরে যাবে, আপনার জীবনে সেটা পুরুষ মানুষ মরে যাবে, তার ছকে থাকে। তখন ওকে ওই জন্য বিচার করে বলা হয় যে এমন একটা জাতিকার বা জাতিকার সঙ্গে বিয়ে করুন যাতে আপনার লাইফটা ভালো হয়। মানুষ তো চোয় না শুনে ধর্মের কাহিনী যতক্ষণ না ঘটে মানুষ শুনবে না, আর ঘটলে আবার লাইফ ফিরিয়ে দেওয়া যায় না। ঠিক সেই কারণে সচেতন আপনাকে হতে হবে, আমাদেরকে হতে হবে যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জটক বিচার। বিয়ে একটা আর একটা, যেরকম মায়ের সঙ্গে যে মেয়ে যেভাবে স্যাক্রিফাইস, সেটা কি শাশুড়ির সঙ্গে হয় নাকি? আপনিও শাশুড়ি কোনো মানে বৌমা কোনোদিন মেয়ে হয় না, কেন বুঝবেন কি করে? 30টা বছর একটা অন্য জায়গায় কাটিয়ে এসছে, 30টা বছর অন্য একটা জায়গায় কাটিয়ে এসছে, বোঝার তো কথা না। আপনি যদি ফট করে একদিনে একটা প্রোগ্রাম দেখবেন, শিবিকানন্দী সব বুঝে গেছে। শিবনন্দী 25 বছর বয়সে কীভাবে পরিষেবা দিয়েছে টিভি চ্যানেলে, সেটা জানলে যারা পুরনো দর্শক তারা বুঝে ভৃগুদার রেশিওটা কি, ভৃগুদার কাছে কারা কারা গেছে, কী ধরনের রোগ গেছে, গ্রাসরুট থেকে হাই প্রোফাইলের সমস্ত মানুষ, তাদের সাকসেসের পার্সেন্টেজের কত। একদিনে প্রোগ্রাম দেখলে আপনি কারোর লাইফস্টাইল বুঝতে পারবেন না। সেটা বৌমা বিয়ে হয়ে গেলে আপনি কী বুঝবেন? 30 বছর তার মায়ের কাছে কাটিয়ে এসছে, আর তার 30 বছর দেখলে তবে 30 বছর যখন বৌমার বয়স 60 বছর হবে, তখন তো আমরা বেঁচেই থাকবো না। এটা লজিক। তাহলে আমার যদি 30 বছর বয়সে আমার ছেলের বিয়ে, তার তখন তো আমার 90 বছর বয়সে বেঁচে থাকবো না। তাহলে দেখার কোনো উপায় থাকে না। ওই বৌমার সঙ্গে ডিভিশনটা, বিভাজনটা থেকে যায় যদি স্টারে বেশি থাকে, তখন সেটা ইন্ডিকেশনটা থাকে। সেই মত পার্থক্য জন্য কারোর বিচ্ছেদ হয়, কারোর উন্নতি হচ্ছে না বলে বিচ্ছেদ হয়।
সবই সমস্যা। চাকরি পেয়েছে তাতেও সমস্যা, চাকরি গেছে তাতেও সমস্যা, চাকরি করতে বৌমাকে দেবে না তাতেও সমস্যা, চাকরি না করলেও সমস্যা। তা সমস্যাটা বাহ্যিক নয়, আমি সমস্যাটা ছকে বোঝার চেষ্টা করি। দেখবে তুমি ভাবছো যে চাকরি করা মেয়েকে পছন্দ করে, প্রচুর মেয়ে এসে বলে বিন্দু আমার শাশুড়ি আমি চাকরি করি পছন্দ করে না, কিন্তু আমার জামাই পছন্দ, মানে আমার হাজব্যান্ড তো অ্যাডজাস্ট করে বিয়ে করছি, একই প্রফেশনে আছি, দুজনে আইটি সেক্টরে আছি, দুজন চাকরি বাকরি করছি, কিন্তু শাশুড়ির মোটিভ কথা শুনে মনে হয় শুধু হাউস ওয়াইফ গুলো হয়তো ভালো হতো। বলছি এ দেখেন আপনাদের কথা, আমি কি আপনাকে বলার, আপনারই মুখের কথা, তখন আপনার দুঃখ লাগবে না? আবার আপনি হাউস ওয়াইফ, সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাচ্ছ, সারা জীবন কি বলে আর কি বলে না, তো আপনারা বলেন অনেকে, আর যেহেতু ভিগুদা কেউ স্যার কেউ আঙ্কেল কেউ বলে, খুব ইমোশনে বলে, এবারে আমি তো মানুষকে ওইভাবে দেখার চেষ্টা করি, খুব ইমোশনের কথাগুলো বলে, কি করবো বলুন না? আমি বলি কি বলবো, আমি তো বোঝাবো গার্জেন হিসাবে যে এটা দুর্ভাগ্য, ওই কারণে একটু আগে দেখিয়ে নিন, তাকে ডোমিনেট করার কোনো অধিকার আমাদের নেই। একটা মেয়ে তো, সে আপনার মেয়েটাকেও তো কেউ কালকে কালে অন্য মেয়েরা তার সে শাশুড়ি ডোমিনেট করবে, তাই ছক বিচার করে ছেলের ক্ষেত্রে যেরকম বিচার করে বিয়ে দেওয়া উচিত, মেয়ের ক্ষেত্রে অবভিয়াসলি সেম বিচার করা হয়, তাহলে বোথ সাইড ভালো থাকবে। সুপর্ণা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে আমাদের আলোচনাগুলো হয় এবং আজকেও কিন্তু সেই রকমই একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে থেকে আপনি কিছু না কিছু সেই মানে মূল জায়গাটাকে টাচ করার একটা চেষ্টা থাকে, যেখানে আপনি ফিল করতে পারবেন যে এই ঘটনা হয়তো আপনার জীবনেও ঘটেছে, আপনার পরিচিত কারোর জীবনে ঘটেছে, আপনার আশেপাশে হচ্ছে, অথবা হতে পারে। পরিস্থিতি কখন কার জীবনে কোন প্রশ্নটাকে নিয়ে আসবে সেটা কি কেউ জানে? জানে না। কিন্তু প্রসঙ্গগুলো নিয়ে যখন আলোচনা হয়, তার থেকে যে তথ্যটা উঠে আসে, যে পরামর্শগুলো বেরিয়ে আসে, যে কথাগুলো সামনে আসে, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু অনুভব করি যে হ্যাঁ, কথাগুলোর মধ্যে যুক্তি আছে, একটু ভেবে দেখতে হয়। আর তার জন্যই বারবার বলবো আমরা কন্ট্যাক্ট করতে। প্রোগ্রামের টাইমিং এগোচ্ছে, এই পারিবারিক বিষয়গুলোর সাথে যেগুলো আরও এক একটি বিষয় চলে আসে, যে বিষয়গুলোকে বলতে পারি আমরা যে আমাদের যে প্রফেশনাল সাইড, আমাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র নিয়েও কিন্তু আমরা সবসময় কম বেশি একটা কোথাও একটা প্রেশার নিয়ে ফেলি, না চাইতেও হয়তো নিয়ে ফেলি। যার বিজনেস খুব ভালো চলছে তারও একটা কোথাও মাইন্ডসেট চলে যে যাতে এটা কন্টিনিউ ভালো চলে, আর যার বিজনেসে সমস্যা আসছে তার তো আসছেই যে কি করলে সমাধান পাবো। তাহলে কর্ম জায়গাতে উন্নতির ক্ষেত্রে আজকে কি উপায়কে আমরা কাজে লাগাতে পারি, মানে ডিটেল জানবো কোনো অন্য একটি অনুষ্ঠানে। আজকে যদি দাদা দর্শকদের জন্য কিছু টিপস বলে দেন। প্রথমত ভাগ্য ওরিয়েন্টেড ব্যবসাটা করতে হবে, এটা প্রথম, সেটা আছে কিনা সেটা যেন কোনোভাবে নেগেটিভ গ্রহ দ্বারা বা নেগেটিভ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। তা আপনার খারাপ আছে না ভালো আছে যাই না, এই মুহূর্তে এই কাজটা আপাতত করতে পারবেন। যে ধর্মের লোক হন তার নিজের ধর্মের গ্রন্থ পাঠ করুন, বা দোকানে রাখুন বা বাড়িতে রাখুন, ব্যবসায়ী স্থানে, ব্যবসাদার হলে ব্যবসায়ী স্থানে রাখা ভালো। আর যারা চাকরিজীবী হয়, পকেট গীতা, চটি গীতা পাওয়া যায়, গীতা হনুমান চালিসা নিয়ে মুভমেন্ট করবেন। যারা অন্য ধর্মের লোক তাদের ছোট পাওয়া যায় কিনা যায় না, যদি ছোট কোরআন পাওয়া যায় কোরআন নিয়ে মুভ করবেন, আর নয়তো ঘরে রাখবেন। এই কাজটা আপাতত করুন, কারণ শাস্ত্রে বলা ছিল কিন্তু যে গীতা কিন্তু আমাদের দিক নির্ণয় করে, ঠিক প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ ধর্মগ্রন্থ কিন্তু তার দিক নির্ণয় করবে তাকে সঠিক পথে অবলম্বন করার জন্য। এরই সাথে দর্শক বন্ধু, প্রোগ্রামের টাইমিং আছে এই পর্যন্তই। আরো সুন্দরভাবে, আরো গভীরভাবে এই বিষয়গুলো সম্বন্ধে যদি জানতে চান, নিজের কোনো বিষয়ের সঠিক প্রশ্নের উত্তর যদি খুঁজে পাওয়ার ইচ্ছা থাকে, কি করবেন, কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে যদি পরামর্শ পাওয়ার আগ্রহ থাকে, এখনই কন্ট্যাক্ট করুন, এখনই উঠে পড়ুন, কারণ আর সময় নষ্ট না করে এই টাইমটাকে কাজে লাগান। এর থেকে দামি জিনিস কিন্তু পৃথিবীর বুকে কিছু নেই। সময়ের থেকে দামি কিছু আছে? সময় মানুষকে গড়ছে, সময় মানুষকে শেখাচ্ছে। তাই সময়কে ভালোবাসুন, সময়টাকে ঠিকভাবে কাজে লাগান। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের বলবো ভালো থাকবেন প্রত্যেকে। শুভেচ্ছা রইল সবার জন্য। নমস্কার।